অ্যালবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতাদের সাথে মার্কিন হোয়াইট হাউস কর্মকর্তাদের গোপন বৈঠকের খবরকে দেশদ্রোহিতা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি। অটোয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে বৈঠকের আগে ইবি বলেন, কানাডাকে ভেঙে ফেলার জন্য কোনো বিদেশি শক্তির সাহায্য চাওয়া অত্যন্ত আপত্তিকর এবং অগ্রহণযোগ্য। তিনি জানান, অ্যালবার্টা প্রসপারিটি প্রজেক্টের নেতারা ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অ্যালবার্টাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি প্রাকৃতিক অংশীদার হিসেবে বর্ণনা করার পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এদিকে অ্যালবার্টার স্বাধীনতার জন্য গণভোটের পিটিশন সংগ্রহকারী মিচ সিলভেস্টার দাবি করেছেন, তারা কেবল একটি স্বাধীন দেশ হতে চায়, যুক্তরাষ্ট্রের অংশ হতে নয়। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও এই ঘটনাকে অনৈতিক বলে নিন্দা জানিয়েছেন এবং কানাডার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য নীতি এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কানাডার অর্থনীতি একটি নতুন ও অস্বাভাবিক সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকলেম। এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে হুমকি, ভেনেজুয়েলার নেতাকে অপসারণ এবং কানাডার উপর দফায় দফায় শুল্ক আরোপের হুঁশিয়ারি দেশটির অর্থনৈতিক পূর্বাভাসকে ঝুঁকির মুখে ফেলেছে। ম্যাকলেম সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নিয়মভিত্তিক বাণিজ্যের যুগ এখন শেষ এবং এই অনিশ্চয়তা কানাডার প্রবৃদ্ধি স্থবির করে দিচ্ছে। বিশেষ করে অটোমোবাইল, স্টিল ও কাঠ শিল্প ইতোমধ্যে মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মার্কিন ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টাও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। কানাডার ওশাওয়া অ্যাসেম্বলি প্ল্যান্টে নাইট শিফট বা তৃতীয় শিফট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি জেনারেল মোটরস। এর ফলে 1000-এরও বেশি কর্মী তাদের কাজ হারাবেন বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়নের ইউনিফোর। ইউনিয়নের সভাপতি জেফ গ্রে জানান, এই ছাঁটাইয়ের ফলে সরাসরি 500 কর্মী এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের আরও 500-র বেশি শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন। ইউনিফোর অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য যুদ্ধের অজুহাতে জিএম তাদের উৎপাদন কার্যক্রম কানাডা থেকে আমেরিকায় সরিয়ে নিচ্ছে। সংস্থাটি গত বছর উত্তর আমেরিকায় $10 বিলিয়ন মুনাফা করা সত্ত্বেও এই ছাঁটাইকে অমানবিক বলে বর্ণনা করেছে ইউনিয়ন। মূলত ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে খরচ কমাতে এবং উৎপাদন ব্যবস্থা পুনর্গঠন করতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে স্থানীয় অর্থনীতি ও শত শত পরিবারের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পয়েলিয়েভের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ক্যালগারিতে ভোট দেবেন দলীয় প্রতিনিধিরা। গত বছরের নির্বাচনে হারের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই লিডারশিপ রিভিউ বা নেতৃত্ব যাচাইয়ের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও পয়েলিয়েভ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে কেবল 50% ভোট পাওয়া তার পদের জন্য বিপর্যয়কর হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। নিরাপদ থাকতে তাকে অন্তত 70-80% প্রতিনিধি দলের সমর্থন প্রয়োজন, অন্যথায় দলের নতুন নেতৃত্বের দাবি জোরালো হবে। গত কয়েক সপ্তাহ ধরে পয়েলিভ ব্যক্তিগতভাবে বিভিন্ন নির্বাচনী এলাকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়েছেন। দলের একটি অংশ প্রধানমন্ত্রী মার্ক কার্নির জনপ্রিয়তার বিপরীতে পয়েলিভের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেও অনুগতরা মনে করেন তিনিই দলের যোগ্য নেতা। এই ভোটের ফলাফলের উপরে নির্ভর করছে 2029 সালের নির্বাচনে কে কনজারভেটিভদের নেতৃত্ব দেবেন। যদি প্রতিনিধিরা নতুন নেতৃত্বের পক্ষে ভোট দেন, তবে শীঘ্রই দলীয় নির্বাচনের ঘোষণা আসবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি জানান, ইসরায়েলের বিষয়ে পাকিস্তানের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা বিষয়ক বোর্ড অব পিসে পাকিস্তানের অংশগ্রহণকে আব্রাহাম চুক্তির সঙ্গে গুলিয়ে ফেলা একটি ভ্রান্ত ধারণা। আন্দ্রাবির মতে, শান্তি বোর্ডে তাদের যোগদানের মূল উদ্দেশ্য হল গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষা করা, যা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। ইরানি বিক্ষোভকারীদের উপর ভয়াবহ দমন-পীড়ন এবং রাশিয়ার যুদ্ধে সামরিক সহায়তার অভিযোগে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে জোটের 27টি দেশ সর্বসম্মতভাবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। এর ফলে আইআরজিসি এখন থেকে আল কায়েদা ও আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সমপর্যায়ে বিবেচিত হবে। এই পদক্ষেপের পাশাপাশি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
সেক্রেটারি ও প্রসিকিউটর জেনারেল সহ 15 জন শীর্ষ কর্মকর্তা এবং 6টি প্রতিষ্ঠানের উপর নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দেওয়া হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, যারা নিজ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে তাদের দায়মুক্তির সুযোগ নেই। ফ্রান্স ও জার্মানির জোরালো সমর্থনে নেওয়া এই সিদ্ধান্ত তেহরানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলবে। আসন্ন 12 ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারণা চালানো নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এক চিঠিতে ইসি জানায়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে সচেতন করতে পারলেও কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে প্রচারণা চালাতে পারবেন না। গণভোট অধ্যাদেশ 2025 এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 86 অনুযায়ী এই নির্দেশনা অমান্য করা একটি দণ্ডনীয় অপরাধ। যদিও সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় আইনি বাধা নেই, তবে কমিশন স্বচ্ছতা বজায় রাখতে এই কড়া অবস্থান নিয়েছে। কমিশনের মতে, সরকারি কর্মকর্তাদের প্রচারণা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। এর ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে কেবল জনগণকে ভোটদানে উৎসাহিত করার দায়িত্ব পালন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোতে জনগণের রায় নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহিংসতায় 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 22 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত পুলিশের হিসাবে এই প্রাণহানি ঘটেছে। তবে তিনি উল্লেখ করেন যে বিগত বছরের নির্বাচনগুলোর তুলনায় এই সংখ্যা অনেক কম এবং রাজনৈতিক দলগুলো বর্তমানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সহিংসতা এড়াতে তিনি দলগুলোকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানান। একই সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সভায় কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026 এর খসড়া অনুমোদনের কথা জানানো হয়। এই অধ্যাদেশে ডিজিটাল স্পেসে হয়রানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠানে নারী নেতৃত্বাধীন অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও 23 মার্চকে বিএনসিসি ডে হিসেবে ঘোষণার প্রস্তাব এবং গায়ানার নতুন মিশন খোলার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ মামলায় কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক আদালত ইকসিড। পেট্রো বাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে বলা হয়েছে, 8 বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের জন্য 40 মিলিয়ন এবং পরিবেশগত ক্ষতির জন্য $2 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। 2005 সালে নাইকোর গাফিলতিতে পরপর 2টি বিস্ফোরণে গ্যাস ক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দীর্ঘ আইনি লড়াই শেষে এই চূড়ান্ত রায় এলো। যদিও বাংলাদেশ প্রায় $100 কোটি দাবি করেছিল, তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই জরিমানা নির্ধারণ করা হয়েছে। এই রায়ের ফলে দীর্ঘ 20 বছর পর ট্যাংরাটিলা বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত হল। পেট্রো বাংলা এখন এই অর্থ আদায় এবং গ্যাস ক্ষেত্রটিতে নতুন করে খনন কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বেনফিকার কাছে 4-2 ব্যবধানে হেরে সরাসরি শেষ 16তে ওঠার সুযোগ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিসবনের পর্তুগিজ ক্লাবটির কাছে এই হারে পয়েন্ট টেবিলের 3 নম্বর থেকে এক ধাক্কায় 9 নম্বরে নেমে গেছে লস ব্লাঙ্কোসরা। ফলে নকআউট পর্বে উঠতে তাদের এখন প্লে অফ বাধা পার করতে হবে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা 4-1 ব্যবধানে কোপেনহেগেনকে উড়িয়ে দিয়ে টেবিলে 5 নম্বরে উঠে সরাসরি শেষ 16 টিকিট নিশ্চিত করেছে। নাটকীয় এই রাতে পিএসজি ও নিউক্যাসল ইউনাইটেড 1-1 গোলে ড্র করে সরাসরি ওঠার দৌড় থেকে ছিটকে প্লে অফের সারিতে নেমে গেছে। বেনফিকা এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের 24 নম্বর স্থান দখল করে প্লে অফের শেষ জায়গাটি নিশ্চিত করেছে, যা মার্সেইকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। এছাড়া আর্সেনাল শীর্ষস্থান ধরে রেখেছে এবং লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো দলগুলো সরাসরি পরের রাউন্ডে পৌঁছেছে। এখন প্লে অফ রাউন্ডে মাদ্রিদ ও পিএসজির মতো বড় দলগুলোকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।